Hello students, welcome to my channel PSC by PK. এই চ্যানেলে প্রতিনিয়ত ক্লাস 8-এর NMMS পরীক্ষার প্রিপারেশনের জন্য ভিডিও দেওয়া হয়। সেই সঙ্গে সঙ্গে 9, 10, 11, 12 এই ক্লাসের উপযোগী ভিডিও দেওয়া হয়ে থাকে। 8 PM ফিজিক্স এই যে সেগমেন্টটা, এটা 11-12 ছেলে মেয়েদের ভিডিও দেওয়ার জন্য প্রতিদিন রাত 8টার সময় একটি করে ভিডিও আপলোড হয়। তাই বলবো, যারা যারা এই চ্যানেলটি প্রথমবার দেখছো, নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, তোমার কাজে লাগবে। সেই সঙ্গে সঙ্গে অতি অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবে এবং অন্যদেরকে জানার সুযোগ করে দেওয়ার জন্য অতি অবশ্যই শেয়ার করবে। আর এনি প্রবলেম ইউ ক্যান কন্ট্যাক্ট টু মি। আমার ফোন নাম্বার ডেসক্রিপশান বক্সেই থাকবে। সেই সঙ্গে সঙ্গে সবথেকে বড় কথা হলো, যে আলোচনাটা ভিডিওয় তোমরা শুনতে পাচ্ছ সেই সংক্রান্ত প্রশ্নাবলী ডেসক্রিপশান বক্সেই থাকবে। সেখান থেকে তুমি তোমার অগ্রগতি দেনান দেয়ার যাচ করতে পারবে। স্টুডেন্টস, ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো শুরু করা যাক। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম। আমি জানি সবার কাছে ফিজিক্সের অঙ্ক একটা মাথা ব্যথার কারণ প্রত্যেকেই মনে করে যে ফিজিক্সের অঙ্ক করা অত্যন্ত কষ্টকর ব্যাপার, আর এটা করতে গিয়ে সবাই ভয়ও পায়। মাধ্যমিকেও তোমরা পেতে। তো যাই হোক, 11-এ ফিজিক্সে ভালো রেজাল্ট করতে গেলে, ভালো নম্বর পেতে গেলে অতি অবশ্যই তোমাকে অঙ্ক করা শিখতে হবে। সেই জন্যই এর আগে আমি যেটুকু শিখিয়েছি স্থিতিগতি অধ্যায়ে, সেখান থেকে যে ছোট ছোট অঙ্কগুলো আসে সেই ইম্পর্টেন্ট অঙ্কগুলো নিয়ে আজকের এই আলোচনা। তো চলো শুরু করা যাক। একদম প্রথমে আমরা পড়েছিলাম সরণ ও দূরত্ব। এই সরণ ও দূরত্ব থেকে কিভাবে অঙ্ক করতে পারি আমরা, দেখো। ধরা যাক আমাকে একটা বৃত্তাকার পথের কথা বলেছে, যে বৃত্তাকার পথের ব্যাসার্ধ ধরো 7 মিটার। বললো যে একটি কণা এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বি বিন্দুতে গিয়ে পৌঁছেছে, এরকম ছবিও দিয়ে দিয়েছে। তাহলে তার সরণ আর তার দূরত্ব এই দুটো আমরা ক্যালকুলেট করব। একদম ছবি দিয়েছে এ থেকে বি থেকে কোন পর্যন্ত গেছে। তো দেখো, এর মাঝে আমি একটা অন্য বিন্দু নিয়ে বলতে পারি যে অতিক্রান্ত দূরত্ব সমান ACB চাপের দৈর্ঘ্য। ওকে, এখন এই ACB চাপের দৈর্ঘ্য কত হবে? না, পুরো বৃত্তের পরিধি কত? না, পুরো বৃত্তের পরিধি হলো 2πr, তার মানে 2 × 22⁷ × 7 এত মিটার। এটা হলো পুরো বৃত্তের পরিধি। এ থেকে বিতে গেলে বৃত্তের কত ভাগের কত ভাগ অতিক্রম করা হচ্ছে? ভালোভাবে দেখো, বৃত্তের 4 ভাগের 1 ভাগ। তাহলে এর সঙ্গে 1/4 গুণ করবো, ব্যাস হয়ে গেল আমাদের উত্তর। 7 7 কেটে গেল, 2 দিয়ে কাটলে 4টা হবে 2, আর 22টা 2 দিয়ে কাটলে 11। সো 11 মিটার ইজ দ্য অ্যান্সার স্টুডেন্ট। 11 মিটার হবে ওই কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব। এবারে আসি সরণে। সরণ মানে প্রথম এবং শেষ বিন্দুর মধ্যে সরল রৈখিক দূরত্ব। তার মানে আগে আমাকে এ আর বি সরল রেখা দিয়ে জুড়তে হবে। যে আমি সরল রেখা দিয়ে জুড়বো, দেখো বৃত্তের কেন্দ্র ও কে ধরলে এ ও বি একটা সমকোণী ত্রিভুজ, যেখানে সরণ হচ্ছে এবি, ওই ত্রিভুজের অতিভুজ। তার মানে সরণ হবে √OA² প্লাস OB²। এবং দেখো OA এবং OB দুটোই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তার মানে দুটোই 7 মিটার। তার মানে 7² যোগ 7²। আর এটা নিশ্চয়ই তোমাদেরকে বুঝিয়ে দিতে হবে না, উত্তরটা তাহলে হবে 7√2। এবার √2 মান বসিয়ে তুমি দশমিকেও উত্তর বার করতে পারো যে কত হবে, আর তা না হলে 7√2 ছেড়ে দিতে পারো এখানেই। তাহলে বুঝতে পারলে দূরত্ব মানে অ্যাকচুয়াল গতিপথের দৈর্ঘ্য, আর সরণ মানে হলো
প্রথম আর শেষ বিন্দুর মধ্যে দূরত্ব। তাহলে এবার ভাবো যদি কণাটা এ থেকে বি হয়ে, ধরো এখানে একটা বিন্দু দিল পি, যখন পিতে পৌঁছাতো তখন দূরত্ব কত হতো? তা পিতে পৌঁছালে বৃত্তের অর্ধেক অতিক্রম করতো, তার মানে হতো 2πr ইন্টু 2, সরি ইন্টু হাফ, তাহলে পাই আর, তাহলে 22/7 ইন্টু 7, তাহলে 22 মিটার এ থেকে পিতে পৌঁছালে। তখন সরণ কত হতো? তখন সরণ হতো এপি, আর দেখতেই পাচ্ছি এপি হচ্ছে ব্যাস, তার মানে 7 গুণ 2 সমান 14 মিটার। ঠিক আছে, যদি এরকম হতো ছবি দিত এ থেকে বি হয়ে পি হয়ে এরকম একটা বিন্দু কিউতে এসে পৌঁছেছে, তাহলে দূরত্ব কত হতো? না এ থেকে বি হয়ে যখন পি ঘুরে কিউতে আসবে তখন বৃত্তের 4 ভাগের 3 ভাগ অতিক্রম করে ফেলেছে, অর্থাৎ আমার উত্তর হতো 2πr ইন্টু 3/4 করে যা পেতাম 2 ইন্টু 22/7 ইন্টু 7 ইন্টু 3/4, উত্তর হতো 33 মিটার। সরণ কত হতো? আবারও দেখো প্রথম আর শেষ বিন্দু যোগ করলে সেই একদম প্রথম অঙ্কটা যা করেছিলাম এবারেও ঠিক তাই হবে, মানে উত্তর হবে 7√2। আর যদি পুরোপুরি এক পাক ঘুরে আবার এ বিন্দুতেই ফিরে আসতো তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হতো? না অতিক্রান্ত দূরত্ব হতো পুরো বৃত্তের পরিধি, মানে 2πr, তখন এইভাবে 1/4 গুণ হতো না, তখন 2πr করলে উত্তর হতো 44। সরণ কত হতো? তখন সরণ হতো 0, কারণ যেখান থেকে আরম্ভ করেছে সেখানেই ফেরত এসছে। তাহলে বৃত্ত দিয়ে আমি একটা দেখালাম। এরকম যে কোনো জ্যামিতিক চিত্রের সাহায্যে তোমাকে বলতে পারে সরণ বের করো, দূরত্ব বের করো, বুঝে শুনে করতে হবে। আমি তোমাদেরকে যে প্রবলেমগুলো ডেসক্রিপশন বক্সে দিচ্ছি সেই প্রবলেমগুলো ভালো করে বুঝে নিয়ে তোমরা উত্তর করো, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে সরণ এবং দূরত্ব। এবং ওখানে কিন্তু অতি অবশ্যই 10টা প্রশ্ন থাকলে 10-এ 10 পেতে হবে। যদি 10-এ 10 না পাও সঙ্গে সঙ্গে উত্তর কাউকে জিজ্ঞাসা করো না, বা এমনকি আমাকেও জিজ্ঞাসা করো না, আবার ভিডিওটা দেখো, আবার প্রবলেমগুলো সলভ করো, আবার পরীক্ষাটা দাও, আনটিল ইউ গেট 10 আউট অফ 10 বা 20 আউট অফ 20, যতগুলো প্রশ্ন দেব সেই অনুযায়ী। ওকে, তাহলে সরণ এবং দূরত্ব থেকে এই টাইপের প্রবলেম আমরা শিখলাম। এবারে দ্রুতি আর বেগ। দ্রুতি আর বেগের ক্ষেত্রে মেনলি যে প্রবলেমটা দেয় সেটা হচ্ছে গড় দ্রুতি গণনা করতে দেয়, এবং গড় দ্রুতি গণনা করতে দিলে যেটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় বলছি আমি এখানে। দেখো, ধরো তোমাকে বলে দিল যে একটা গাড়ি এ থেকে বিতে 2 ঘন্টায় গেল আর বি থেকে এতে 3 ঘন্টায় ফিরে এলো। যদি এ আর বির মধ্যবর্তী দূরত্ব 120 কিলোমিটার হয় তাহলে ওই গাড়িটির গড় দ্রুতি কত? একটি গাড়ি এ থেকে বিতে যায় 2 ঘন্টায়, বি থেকে এতে ফিরে আসে 3 ঘন্টায়, এ আর বির দূরত্ব 120 কিলোমিটার হলে ওই গাড়িটির সমগ্র যাত্রাপথে গড় দ্রুতি কত? তো গড় দ্রুতি বার করার সময় তোমাকে যেটা খেয়াল করতে হবে সেটা হলো এই, যে গড় দ্রুতি হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে এখানে গড় দ্রুতি যদি আমি ভি দিয়ে লিখি, ভি সমান হবে মোট দূরত্ব, মানে 120 যোগ 120, যেতে 120 ফিরতে 120, আর মোট সময় 2 ঘন্টা যোগ 3 ঘন্টা, তাহলে কত হলো? 240/5, তাহলে 48 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাই তোমাকে মাথায় রাখতে হবে। এবার এই একই অঙ্ক তোমাকে একটু অন্যভাবে দিয়ে দিল, একটি গাড়ি এ থেকে বিতে যাবার সময় বেগ থাকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা, আর যখন ফেরে তখন বেগ থাকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। ওই গাড়িটির সমগ্র যাত্রাপথে গড় দ্রুতি কত?
তাহলে তোমাকে একবারের জন্য বলে দিল না এ থেকে বি দূরত্ব কত, এ থেকে বি যেতে কত সময় লাগে। তোমাকে বললো এ থেকে বিতে গেছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, আর বি থেকে এতে ফিরে এসছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। গাড়ির গড় দ্রুতি কত? এইখানে গিয়ে অনেক ছেলে মেয়ে যেটা ভুল করে 40 আর 60 যোগ করে 2 দিয়ে ভাগ করে দেয়। না, তা করলে চলবে না। দেখো, এটা করার জন্য আমি দুটো প্রসেস বেছে দিচ্ছি। তো দেখ, দুটো প্রসেস বাঁচার দরকার নেই, এমনি বলছি। দেখো, এই যে এবি পথটার দৈর্ঘ্য আমি এবি বলেই লিখি, তাহলে মোট দূরত্ব কত? 2ab। যাতায়াত মিলে। এবারে সময়, এ থেকে বিতে যেতে কত সময় লাগবে? 1 ঘন্টায় যায় 60 কিমি। ঘুরিয়ে বলি, 60 কিমি যায় 1 ঘন্টায়। 1 কিমি যায় 1/60 ঘন্টায়। তাহলে এবি যায় AB/60। অর্থাৎ যাওয়ার সময় লাগবে AB/60, তাহলে ফিরতে সময় লাগবে AB/40। এবার তুমি সমাধান করে নাও। দেখো কি হবে, 2ab/60, 40 লসাগু 120, তাহলে 2ab + 3ab, তাহলে কত হচ্ছে? 2ab/5ab/120, মানে ওপরে 120 গুণ হয়ে যাবে। তবে ab কেটে গেল, কেটে গিয়ে সেই আমাদের উত্তর আসবে 48 কিলোমিটার প্রতি ঘন্টা। তো এখানে এই অঙ্কটাই সব থেকে বেশি চ্যালেঞ্জিং বলে ছেলেমেয়েরা মনে করে, এই টাইপের অঙ্কটা। তো আশা করি আর সমস্যা হবে না। তোমার যেটা করতে হবে, মাথায় রাখতে হবে, গড় দ্রুতি মানে হলো অতিক্রান্ত মোট দূরত্ব বাই ব্যয়িত সময়। তোমাকে যেটা করতে হবে অঙ্ক করার সময়, মোট সময় এবং মোট দূরত্ব এই দুটোকে বার করতে হবে, তারপরে ভাগ করতে হবে। এটা মাথায় রেখে অঙ্ক করলে একটাও অঙ্ক ভুল হবে না। ওকে, বোঝা গেছে? মুছে দিচ্ছি। আচ্ছা, এবারে এখানকার শেষ টাইপের অঙ্ক, সেটা হচ্ছে তোমার ত্বরণ বা মন্দনের অঙ্ক। আগেই বলেছি সবটাই ত্বরণ। যদি উত্তর করে ঋণাত্মক চিহ্ন আসে বা নেগেটিভ চিহ্ন আসে, তখন তাকে মন্দন বলবো। কিংবা যদি অঙ্ক করার সময় আমি দেখি যে প্রশ্নে মন্দন বলে দেওয়া আছে, ওটাকে ত্বরণ হিসাবে ট্রিট করার জন্য ওর আগে মাইনাস চিহ্ন ধরে নেব। একদম সোজা অঙ্ক দিচ্ছি। দেখো, ধরো বললো স্থিরাবস্থা থেকে একটি গাড়ি 10 সেকেন্ডে 36 কিলোমিটার প্রতি ঘন্টা বেগ পেল, ওর ত্বরণ কত? তো ত্বরণ মানে বেগ পরিবর্তনের হার। অঙ্কটাকে বারবার করে আমাকে দেখতে হবে প্রথম বেগ কত ছিল, পরের বেগ কত, তাহলে বেগ কতটা বদলেছে আর কত সময় নিয়েছে। বেগের পরিবর্তনকে সময় দিয়ে ভাগ করলে আমার কাজ শেষ। তো দেখা যাক এখানে প্রথম বেগ কত ছিল, প্রাথমিক বেগ। প্রাথমিক বেগকে আমরা ইউ দিয়ে লিখি, 0 মিটার/সেকেন্ড। কেন 0? স্থিরাবস্থায় ছিল, থেমেছিল, মানে বেগ ছিল না। অন্তিম বেগ মানে শেষ বেগ, তাকে আমরা ভি দিয়ে লিখি। এটা 36 কিলোমিটার প্রতি ঘন্টা। কিন্তু প্রশ্ন হলো, একটা মিটার/সেকেন্ড আর একটা কিলোমিটার প্রতি ঘন্টা এরকম দুটো এককে যদি আমি নিয়ে থাকি, তাহলে অঙ্ক করতে অসুবিধা হবে। বিশেষ করে যখন সময়টা আমাকে দিয়ে দিয়েছে, টি আমাকে দিয়ে দিয়েছে 10 সেকেন্ড, সেখানে বেগে ঘন্টা রাখাটা যুক্তিযুক্ত নয়। তো কি করে আমি কনভার্ট করবো এটাকে সেকেন্ডে কত বেগ? আমি জানি অনেকে ভাবছে স্যার এসব ইজি প্রশ্নগুলো বলছেন কেন, অনেকেরই সমস্যা আছে। তো বলি একটু,
36 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে 1 ঘন্টায় যায় 36 কিলোমিটার। এবারে 1 ঘন্টা মানে কত সেকেন্ড? না 3600 সেকেন্ড। তার মানে কি দাঁড়ালো? 3600 সেকেন্ডে যায় 36 কিলোমিটার, তার মানে 36,000 মিটার। তাহলে 1 সেকেন্ডে কত যায়? 36,000 বাই 3600। এই ছোট্ট ক্যালকুলেশনটা তুমি রাফে করে নিলে তোমার আর ভুল হওয়ার কোনো জায়গা নেই। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা আমি ছোট্ট করে করে নিলাম, তাহলে পেয়ে গেলাম ভি। এবার আমার ফর্মুলা কি? ত্বরণ সমান অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়, তার মানে 10 মাইনাস 0 বাই 10, হিসাব করলে হচ্ছে 1, তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ব্যাস, ত্বরণ বেরিয়ে গেল। এবং প্লাস বেরিয়েছে মানে এটা ত্বরণই, মন্দন নয়। ওকে, অঙ্কটা বোঝা গেছে? আচ্ছা, এবার দ্বিতীয় একটা অঙ্ক করি। দ্বিতীয় অঙ্কটা এরকম যে একটা গাড়ি 72 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছিল। ব্রেক কষে ও 10 সেকেন্ড সময়ে থেমে গেল, তাহলে ওর মন্দন কত? এই অঙ্কটা করতে গিয়ে অনেকেই মন্দন বার করবো না ত্বরণ বার করবো। আমাদের হিসাব কি? প্রথমে ইউ লিখবো। ইউ মানে প্রাথমিক বেগ, 72 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে প্রত্যেক সেকেন্ডে কত? না 72,000 বাই 3600, তাহলে 20 মিটার পার সেকেন্ড। অন্তিম বেগ কত? উত্তর হলো 0 মিটার পার সেকেন্ড, কারণ গাড়িটা থামবে, থামলে বেগ 0। সময় কত লেগেছে? 10 সেকেন্ড। এবার ত্বরণ কত হয়? ত্বরণ সমান ভি মাইনাস ইউ বাই টি। এইটাকে চেঞ্জ করবে না। তাহলে দেখো ভিটা 0, ইউটা 20, বিয়োগ করলাম বাই 10, উত্তর করে দেখো -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেই মাইনাস চলে এলো তুমি বুঝে গেলে যে গাড়ির মন্দন এটা। ফলে উত্তরে তুমি যদি মন্দন কথাটা লেখো তাহলে আর ওই মাইনাস চিহ্নটা দেবে না, অর্থাৎ গাড়ির মন্দন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বোঝা গেল? তাহলে অঙ্ক পড়ে তোমায় যেটা করতে হবে, ইউ, ভি এবং টাইম, এই তিনটেকে ঠিক ঠিক করে বুঝে নিতে হবে। আমি এখানে যেগুলো আলোচনা করলাম তোমাদের বোঝানোর জন্য, খুব সহজেই তোমরা দেখতে পেয়েছো। আমি যে অঙ্কগুলো তোমাদের দেব, একটা বা দুটো অঙ্ক একটু কঠিন করেই দেব, যাতে করে তোমাদের খুঁজে পেতে কষ্ট হয় যে কতক্ষণ সময় লেগেছে। তো সেইটাকে কিন্তু মাথায় রাখতে হবে, ভি কত, ইউ কত আর টি কত। এই তিনটে জানা থাকলে আমি ত্বরণ বার করতে পারবো। ত্বরণ বার করে যদি মাইনাস চিহ্ন আসে আমি ডিক্লেয়ার করব ওটা মন্দন, আর না হলে ত্বরণ থাকবে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা অল্প কয়েকটি অঙ্ক শিখে নিলাম, যেটা তোমাদেরকে অনেক অনেক সুবিধা দেবে।